ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতায় যেতে পারবে না, এই অভ্যুত্থান হয়ে গেল বিএনপির বিরুদ্ধে। আওয়ামী লীগকে বাদ দিয়ে কিছু হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস করে শেখ হাসিনাকে সরিয়েছেন, ওটা কোনো গণ অভ্যুত্থান ছিল না। অভ্যুত্থান কাকে বলে এখন তাকিয়ে দেখেন। জামাত তো ক্ষমতায় যাবে এমন অবস্থায় ছিল না। বিএনপি ক্ষমতায় যেতে পারে যেহেতু আওয়ামী লীগ নাই, ফলে বিএনপি যাতে যেতে না পারে, এই লুটেরা যাতে যেতে না পারে, দখলবাজরা যাতে যেতে না পারে, এমন একটি শোরগোল উঠে গেছে সারা দেশে। এবং সেটাকে একেবারে বারুদের মতো ছড়িয়ে দিয়েছে জামাত ইসলামী এবং এনসিপি। তার চূড়ান্ত আকার ধারণ করল ডাকসু এবং জাকসু নির্বাচনে। ডাকসুতে বিএনপি যাদের সঙ্গে রাজনীতি করতেন, একসঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতেন, জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং বিএনপির ছাত্র দলকে বলা হতো এক বৃন্তের দুই ফুল, এমনও বলা হতো দুই ভাই একই পরিবারের। মানে এত আপনজন, একই মায়ের দুই সন্তান। এখন সেই অন্য সন্তান বিএনপিকে ফাইনালি সাইজ করে দিয়ে দিয়েছেন। দেউলিয়াপনা কাকে বলে? বিএনপির নেতারা, আমি ইমরান সালে প্রিন্সের একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে রাজাকারদের বাপদের ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা, ওরা তাদের সঙ্গে মিশে গেছে, ওরা বেঈমান, ওরা বিশ্বাসঘাতক। কেউ কেউ বলতেছেন, আসাদুজ্জামান রিপন বলছেন ছাত্রলীগের ভোটে শিবির নির্বাচিত হয়েছে। ছাত্রলীগের ভোটার নেতা তো দূরের কথা, কর্মী পর্যন্ত দেশের ভিতরে নাই বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাই। এই শিবিরদের নাকি ছাত্রলীগ নির্বাচিত করেছে। আবার সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে না, এই নির্বাচনকে আমরা মেনে নিচ্ছি। বিএনপি ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট সে বলছেন আমার যে ইশতেহার ছিল সব দাবি আমি আদায় করে ছাড়ব। ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে অভ্যুত্থান হয়ে গেল। ক্ষমতায় যাবে, শুধু চেয়ারটায় বসতে বাকি, এমন একটি দলকে ক্ষমতায় যেতে পারবে না এমন একটি অভ্যুত্থানের ঘটনা ঘটিয়ে দিল দেশের মানুষ। এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল তাদের দীর্ঘদিনের রাখি বন্ধন হরিহর আত্মা যাদের সঙ্গে, সেই জামাত এবং জামাতের ছাত্র সংগঠন। একটি দল ক্ষমতায় যাবার পূর্বেই তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়ে গেল। ক্ষমতায় থাকা দলকে নামিয়ে আনার জন্য অভ্যুত্থান হয়, আর এখানে হলো ক্ষমতায় যাতে যেতে না পারে সেই জন্য অভ্যুত্থান ঘটানো। সেই অভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেল। তখন আমি কিছুটা আশ করতে পারলাম যে তিনি কি কথা বলতে চেয়েছেন। বিএনপি 2024-এর 5 অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরে সারা বাংলাদেশে যত মব হয়েছে, চাঁদাবাজি হয়েছে, বাজারঘাট দখল, গরুর হাট দখল, মাছের লিজ দখল, ব্যবসা কোম্পানি দখল, স্কুল কলেজের গভর্নিং বডি দখল, আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের জমিজমা দখল, এইগুলো যে কাজটি মফস্বলে করেছে তাতে মনে হয় যেন দেশটাই দখল করে ফেলেছে। তাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশে বহু দলীয় নেতাকর্মীদের বহিষ্কার করেও এই দখল বাণিজ্য বন্ধ করা যায়নি। অপরদিকে জামাত ইসলামী তারাও ভয়াবহ দখল করেছে। দখলের ভিতরে পার্থক্য, বিএনপি করেছে হাট বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি, আর জামাত করেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি সরিয়ে ভিসি দখল, সাংবিধানিক বেশ কয়েকটা প্রতিষ্ঠানের প্রধানের পদ দখল, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের শীর্ষ এবং দ্বিতীয় শীর্ষ তৃতীয় শীর্ষের জায়গাটি দখল, সচিবালয়ের যারা প্র্যাকটিক্যালি কাজ করেন সেই সকল পদগুলো দখল। এভাবে তারা ইন্টেলেকচুয়াল জায়গা দখল করা সহ ব্যাংক দখল, অন্যান্য দখল করে তাদের এস্টাবলিশমেন্টটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসছে যেখান থেকে সবকিছু করা সম্ভব। আর বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তারা ব্যস্ত হয়ে গেছেন স্বল্প পরিসরে অর্থবিত্ত লুটপাট করতে। এতে এতটা ইমেজ সংকট হয়ে গেছে, ফলে শেখ হাসিনাকে সরাবার জন্য অভ্যুত্থান করেছিলেন এই গল্প যারা করতেন তারা এখন দেখলেন জনরোষের অভ্যুত্থানে সেই অংশের একটি অংশ ইতোমধ্যেই হেরে গেল। দ্বিতীয়টা,
অভ্যুত্থানের মালিকানা দাবি করা যারা, এনসিপি, কিংস পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টি, তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন কেউ কোথায় আছে? তাদের একটা ছাত্র সংগঠন আছে, এটার নাম হলো বাগসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এইরকম নামটা। তারা ডাকসুতে নির্বাচন করেছেন। তারা বুক খুলে বলছিলেন শেখ হাসিনাকে উচ্ছেদ করেছি আমরা, জুলাই আগস্ট কেউ করতে পারে না, বিএনপি না কেউ না, এটা আমাদের অর্জন, কাজী মানুষ এখন আমাদের দিক তাকিয়ে আছে। এখন তাদের ভোটের ফলাফল খুঁজলাম, নিচের দিক থেকে প্রথম হওয়ার মতো অবস্থায়, আলোচনার ভিতরও নাই। এনসিপির নেতাদের ইন্টারভিউ নিয়েছে সাংবাদিকরা যে কি ব্যাপার, আপনাকে ছাত্র সংগঠনে এই অবস্থা কেন? তারা বলল ওদের আমাদের সঙ্গে কোনো পরামর্শ করে নাই। আবার এই এনসিপি এবং তাদের যে বাকসাস, এখান থেকে প্রায় 200-র অধিক নেতাকর্মী ইতিমধ্যে ত্যাগ করে চলে গেছে। 2 জন সেনা কর্মকর্তাকে যোগ করিয়েছিলেন এনসিপিতে, তারাও চলে গেছে। উমামা ফাতেমা নিজে ক্যান্ডিডেট হয়ে গেছেন। এভাবে এনসিপি নামক যে সংগঠন এবং তাদের যে ছাত্র সংগঠন, যারা জুলাই আগস্ট কথিত আন্দোলনের একক মালিকানা দাবিদার, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আন্দোলন দাবি করে মালিকানা দাবিদাররা হারিয়ে গেছে, খবর টবর নেই। তাহলে অভ্যুত্থান হয়ে গেল, তারাও হারিয়ে গেলেন। কোথাও কারো শব্দ টের পান? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়েছি, অস্তিত্ব থাকবে না। আমি গ্রাম্য ভাষায় যদি বলি জমানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়তে খবরই নাই, একটা পদও পায়নি, হলেও পায়নি, মূল কেন্দ্রীয় সংসদও পায়নি। জুলাই যোদ্ধা, কি জুলাই যোদ্ধা? দুর্নীতি, স্বজনপ্রীতি, মব সন্ত্রাস করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দিয়ে রাস্তাঘাটে মানুষ পিটিয়ে মেরে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে মানুষ তাদেরও প্রত্যাখ্যান করছে। তাদের নেতা লন্ডনে গিয়েছিলেন, হোটেল থেকে নামতে পারেন নাই প্রবাসী বাঙালিদের জনরোষে। তাদের আর এক নেতা আর এক দেশে গিয়েছিলেন, সেখানে এমন অবস্থা হয়েছে যে গভীর রাতে পুলিশ এনে তাকে উদ্ধার করে হোটেল নিতে হয়েছে। তাদের আর এক উপদেষ্টা, তিনি গিয়েছিলেন আর এক দেশে, দৌড়ে এয়ারপোর্টে ঢুকতে হয়েছে। পৃথিবীর কোনো দেশ আর নিরাপদ নাই, বাংলাদেশ তো বটেই। তাহলে আমাদের উপসংহার কি? লন্ডন থেকে গিয়ে ক্ষমতায় প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন জনাব তারেক রহমান। 5 আগস্টের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণাটাই দিয়ে দিলেন, অপেক্ষা করেন, খুব শীঘ্রই আসতেছে, আপনাদের এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। খবর নাই, 1 বছরের বেশি হয়ে গেছে তিনি যাননি। তিনি হয়তো বুঝতে পেরেছেন পরিস্থিতি কি। আর বুক ফুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাম্ভিকতার সঙ্গে চলে কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ হল সংসদ দখল হয়ে যাচ্ছে, শুধু রেজাল্টটা ঘোষণা করতে বাকি, ফলাফল 0। বিএনপির পরিস্থিতি সারা বাংলাদেশে এইরকম। আর কথিত জুলাই আগস্ট আন্দোলনের সোল এজেন্ট, সোল মালিকরা ছাত্র সংসদ নির্বাচনে নাকি মানুষ তাদেরই আস্থা রাখবে, তাদের কোনো খবর নাই। ডাকসুতেও নাই, জাকসুতেও নাই। আমার ধারণা আর কোন সুতে আর কোথাও থাকবে না। আর দেশের ভিতরে কোথাও এখন আর পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব সব নিয়েও আর যাওয়া সম্ভব হচ্ছে না। নেপালেরটা হইচই করে রাস্তাঘাটে দৃশ্যমান, আর বাংলাদেশে বিএনপি এবং এনসিপির ছাত্র সংগঠন বিএনপির ছাত্র সংগঠনের বিরুদ্ধে নজিরবিহীন অভ্যুত্থান হয়ে গেছে। এখন পাগলের প্রলাপ বলতেছে ছাত্রলীগের ছেলেরা ভোট দিছে। তা বিশ্ববিদ্যালয়ে তাহলে ছাত্রলীগের এত লোক আছে, ছাত্রলীগের নাকি প্রত্যাখ্যান করছে মানুষ, একেবারে এত খারাপ যে ওদের কেউ ভোট দেয় না, ওদের ইউনিভার্সিটি টিকতে দেয় না। এটা হলো বিএনপির বক্তব্য ছিল। এখন সেই বিএনপি আবার বলতেছে না না, ওই ছাত্রলীগরাই ভোট দিয়ে শিবিরকে বিজয়ী করেছে। কথা কোনটা সঠিক? বলছে যে ছাত্রলীগ সব পালিয়ে গেছে, আবার এখন বলে ছাত্রলীগ সবাই এসে ভোট দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 31,000 ভোটার ভোট দিয়েছে অ্যাকর্ডিং টু রেজাল্ট। তা শিবিরের নাকি ভোট টোট নাই। তাহলে এই 31,000 ভোটারদের অধিকাংশই কি ছাত্রলীগের? আমি যদি সেটাকে ধরি
তাহলে ছাত্রলীগ সর্বত্র, আর ছাত্রলীগ একটি ধর্মভিত্তিক ছাত্র সংগঠনকে ভোট দেবে? ইজ ইট এ বিলিভেবল স্টোরি? এটা কোনো নির্বোধেও বিশ্বাস করবে? আবার বিএনপি বলছে চোরাচালানি করে, কৌশলগত জালিয়াতি করে এটা করছে। তারা বলছে যে ভোট চোরাচালানি হয়েছে, জালিয়াতি হয়েছে, রিগিং হয়েছে। আবার বিএনপির এক নেতা বলছে এটা কিন্তু একটা বড় মেসেজ, এটা ভালো হয়েছে, কারণ আমরা এই রেজাল্ট থেকে সতর্ক হয়ে গেলাম, সারা দেশে আমাদের প্রস্তুতি নিতে হবে। সারা দেশের জন্য এই ঘটনা নাকি তাদের জন্য মঙ্গলজনক হয়েছে। কোথায় মঙ্গল, কোথায় অমঙ্গল, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? রাজনীতির দূরদৃষ্টি না থাকলে, পরিপক্কতা না থাকলে যা ভাবেন তাই হয়। রাস্তাঘাট এখন লোকজনে বলতেছে। একজনের আজকে একটা ইন্টারভিউ দেখলাম একটা পত্রিকায়, এবং তার ভিডিওটাও দেখলাম। তিনি বলছেন আমি বিএনপি করতাম, আমি এখন আওয়ামী লীগ করি। কারণ যেভাবে সন্ত্রাস করেছে বিএনপি, যে ঘটনা ঘটিয়েছে, আর তাদের সঙ্গে নাই। অন্তত 5 জন রাস্তার লোকের ইন্টারভিউ দেখলাম ওই পত্রিকার অনলাইনে। তারা বলছে যা কিছু দেবার দেশে শেখ হাসিনা দেশে, এবং দেশ শাসন কিভাবে করতে হয়, মানুষের কল্যাণ কিভাবে করতে হয়, সেটা শেখ হাসিনাই জানে, তা কি দরকার। এবং গণহারে রব উঠেছে, আগেই ভালো ছিলাম, আগেই মানে শেখ হাসিনার সময় ভালো ছিলাম। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সরকার গঠন করবেন, 1 বছরে প্রশাসনের, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি আর্মি সব ব্যবহার করেও রাস্তাঘাটে বের হতে পারছেন না, বোঝানো অবস্থা। একাধিক নির্বাচনে কোথাও টিকলেন না, তাহলে আর কি হবে? না, আওয়ামী লীগকে বাদ দিয়ে কিছু হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস করে শেখ হাসিনাকে সরিয়েছেন, ওটা কোনো গণ অভ্যুত্থান ছিল না। অভ্যুত্থান কাকে বলে এখন তাকিয়ে দেখেন। সারা দেশের মানুষ নাকি আওয়ামী লীগকে ঘৃণা করেছে, আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে। এখন সেই মানুষের কাছে আর্মি, র্যাব, বিজিবি, বিডিআর, ডগ স্কোয়াড, সোয়াত এত কিছু নিয়েও টেকা যাচ্ছে না, মঞ্চে বোতল মেরে দেয়। আর বিএনপিকে তো এখন ট্যাগিং হয়ে গেছে, ট্যাগিং না, এটা বাস্তবতা, দখলদার বাহিনী হিসাবে চিহ্নিত হয়ে গেছেন। মানুষের ভয়, এমনকি যারা বিএনপি ডাইরেক্ট করে না কিন্তু মনে মনে আওয়ামী লীগ বিরোধী, তারাও বলে ক্ষমতায় যাওয়ার আগেই আমাদের লিস্ট থাকতেছে না, বাগান থাকতেছে না, ব্যবসা প্রতিষ্ঠান থাকতেছে না, ক্ষমতায় গেলে কি অবস্থা হবে। অতএব ক্ষমতায় এদেরকে আর নেওয়ার দরকার নাই। এই দুটি গ্রুপের উপরে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ। এই দেশে সাম্প্রদায়িক শক্তিদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অসম্ভব, এবং তার পক্ষে কোনো প্রগতিশীল মানুষ কখনো ভোট দেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের যে বিজয়, এটি রীতিমতো ভূমিধস বিজয়। যারা জামায়াত এবং শিবির সম্পর্কে জানেন, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কর্মকাণ্ড, এগুলো সম্পর্কে যারা ওয়াকিবহাল ছিলেন, তারা সবাই জানতেন যে ফলাফল এমনটি হবে। অনেকে বলেছেন, অনেকে বলেননি। আমি ব্যক্তিগতভাবে 2012 সনে এই বিষয়টি যখন প্রথম জানলাম জেলখানাতে বসে, যে তাদের ব্যাপক প্রস্তুতি, তো জেল থেকে বের হয়ে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে, নয়াদিগন্ততে এই ঘটনাগুলো লিখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তাদের ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে যে সংখ্যাধিক্য, তাদের যে রিক্রুটমেন্ট এবং তাদের যে দাওয়াতি কর্মকাণ্ড, এবং সেখানে তারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নার্সিং করছে, সেক্ষেত্রে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের ধারণা, বিশ্বাস, পুলিশ যদি নিউট্রাল থাকে তাহলে ছাত্রলীগ এবং ছাত্রদল, এই দুটো শক্তি যদি একত্র হয়, 1 ঘন্টা শিবিরের সঙ্গে তারা পারবে না। কি করতে? মারামারি করে, শক্তি প্রদর্শন করে, কৌশল করে তারা 1 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবে না। এবং এই বক্তব্য আমি শুনেছিলাম জনাব, যাকে বলা হয় মীর কাসিম আলী সাহেবের মুখে। উনি আর আমি পাশাপাশি থাকতাম, উনি আমাকে এই কথাগুলো বলেছিলেন। উনি এখন প্রয়াত, কিন্তু উনি যতদিন জীবিত ছিলেন, আমি জেল থেকে বেরোই এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে
প্রথমে তো সম্পাদকীয় লিখেছিলাম, পরে আবার একটা আমার যে কারাগারের জীবন নিয়ে একটা লেখা লিখেছিলাম, এমপির কারাদণ্ড। ওটা ধারাবাহিকভাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রতিদিন ফার্স্ট পেজে ছাপা হতো, এবং ওটা তখন তো বাংলাদেশ প্রতিদিন মানে তখন থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের 1 নম্বর ওয়েল সার্কুলেট পত্রিকা। তো যারা পড়েছেন তারা তো সবাই জানেন। কিন্তু দুর্ভাগ্য যে আওয়ামী লীগের যে কর্তা ব্যক্তি, আমার আশা ছিল যে তারা আমাকে জিজ্ঞাসা করবেন বা জেলখানার মধ্যে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন। এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা আপনি পত্রপত্রিকা আমার দেশ বলেন, নয়া দিগন্ত বলেন বা সচিবালয় বলেন, বাইরে যারা ইউটিউবার রয়েছেন জামাতের পক্ষে যে কাজগুলো করছেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের যে সম্পর্ক, তারা একসঙ্গে শেখ হাসিনার পতনে কিভাবে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, ইউরোপ এবং আমেরিকাতে যুগপৎভাবে কিভাবে কাজগুলো করেছে, এই পুরো বিষয়টি আমি কিন্তু একেবারে জেনে এসেছিলাম 2012 সালে, এবং আমি যতটা সম্ভব ইঙ্গিত দিয়ে সেগুলো প্রকাশ করেছিলাম খোলামেলা ভাবে, এবং এটা বই আকারে এখনো মার্কেটে আছে। কিন্তু দুর্ভাগ্য আওয়ামী লীগের কোনো লোক সেটা পড়েছে কিনা আমি বলতে পারবো না, বা পড়লেও সেটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যে পতন, আওয়ামী লীগের পতন আসলে জামাতের হাতে হয়েছে। এটা হলো বাস্তবতা। পুরো জিনিসগুলো মানে মাস্টার মাইন্ড হিসেবে জামাত যে কাজগুলো করেছে, যার প্রস্তুতির কথা আমি সেই 2012 সনে দেখেছিলাম, শুনেছিলাম, সেটার বাস্তব রূপ যখন 2025-24 সনে আমি দেখলাম, আমি আশ্চর্য হইনি। আবার দেখুন যে এই যে ডাকসু নির্বাচনে যে ফলাফল হলো, যারা বিএনপি পন্থী লোকজন আছেন বা যারা মুক্তিযুদ্ধ পন্থী লোকজন আছেন, তারা সবাই নানা রকম আবেগ, অনুভূতি, প্রেডিকশন তাদের সামাজিক মাধ্যমে দিয়েছেন। আমি কিন্তু একটাও মন্তব্য করিনি, জাস্ট একটা মন্তব্য করিনি। তো আমার জানা ছিল যে এরকম একটা ফলাফল হবে। এখন বক্তব্যটা হলো যে ফলাফলটা হলো, এই ফলাফলের ভবিষ্যৎটা কি বা কেন হলো। আমি যেটা বলতে চাই যে 1971 সনের পরে যখন জামাত ব্যান্ড হয়ে গেল, এবং পরবর্তীতে যখন ছাত্র শিবির, আগে যেটা মানে ছাত্র শিবির তো স্বাধীন বাংলাদেশে হয়েছে, সেই ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন অবধি প্রায় 50 বছর হয়ে গেছে। তো কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি মাদ্রাসাগুলোতেও তাদেরকে আসলে কাজ করতে দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শিবিরের নেতা, তারা যে কত মার খেয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সেটা বলার মতো নয়। শিবিরে যেও এবং জামাতে যেও। তো এই যে 50 বছরের যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা জামাত এবং শিবির পথে প্রান্তরে, মাঠে ঘাটে, সব জায়গাতে তারা এটা বজায় রেখেছে। আপনি সমালোচনা করেন, গালি দেন, রাজাকার বলেন, আলবদল বলেন, যা কিছু বলেন না কেন, সেটা আপনি বলতে পারেন, কিন্তু তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য তার থেকে একটু বিচ্যুত হয়নি। তাদের বিশ্বাস কখনো কমেনি, আস্থা কখনো কমেনি। ঘোরতর বিপদের দিনেও তারা একবারও নিজেদের নসিবকে বা কপালকে তারা, তকদিরকে তারা দায়ী করেনি। ফলে কি হলো, আজকে সারা বাংলাদেশে তাদের যে রমরমা একটা অবস্থা, সেই রমরমা অবস্থাটা এখনো পর্যন্ত আমরা অনুধাবন করতে পারছি না তৃণমূলে। যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হবে, এটাও কিন্তু খুব অল্প কিছু লোকজন ছাড়া মোরলে সবাই কল্পনাই করতে পারেননি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই অবস্থা করবে। একইভাবে বিভিন্ন এলাকার যে নির্বাচনী এলাকাতে তারা যে প্রচারণা চালাচ্ছে, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, গলাচিপা এবং দশমিনা। আমি যখন এমপি হলাম 2008 সনে, তখন দেখলাম যে তারা সাকুল্যে 1000-3000 লোক গলাচিপা দশমিনাতে জামাত শিবির করেন, এবং মানে তারা জামাত শিবির করেন, কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ান না। এর মধ্যে আমি 4-5 জনকে চিনতাম। এখন যিনি জেলা জামাতের আমির, তিনি একটা কলেজের শিক্ষক ছিলেন। তো আমি যখন হলাম, তাকে মারবে, সবাই মারবে, মানে তাকে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। উনি ওখানে শাহ আলম সাহেব, প্রফেসর শাহ আলম। তো আমি একদিন তাকে ডাকি আনলাম, এনে আমি বললাম যে আপনি আমার সঙ্গে চলেন, এবং প্রতিদিন পুলিশের যে ওসি তাকে বললাম যে শাহ আলম সাহেবকে নিয়ে আমার বাসায় আসবেন এবং আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলবেন। উনি খুব ভালো ব্যাডমিন্টন খেলেন। তো ওই অবস্থাতে তাকে প্রোটেকশন দিলাম। এর বাইরে অন্যান্য যে কয়জন ছিলেন, যারা মূলত একটি মাদ্রাসার স্কুলের প্রধান শিক্ষক, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তো তারা খুব সাবধানে জামাত করতেন, এত সাবধানে যে বলার মতো নয়। তো আমি ধারণা করলাম যে হাইয়েস্ট 3000 লোকের বেশি জামাতের কর্মী হবে না গলাচিপা দশমিনাতে, এবং ওটা দ্বিতীয় টুঙ্গিপাড়া। ওখানে আওয়ামী লীগের বাইরে জামাতের মানে যখন ছিল 3000, চরমোনাইয়ের ছিল 15,000 ভোট, ওখানে চরমোনাইয়ের ভোট বেশি। আর
যেটা বলা হয় শর্ষিনা পীর সাহেব, তাদেরও 15,000-এর মতো ভোট আছে যারা সবসময় আওয়ামী লীগের ছিল। এখন কি অবস্থা আছে সেটা আমি জানি না। তো আমি 2018 সনে যখন বিএনপির মনোনয়ন নিয়ে গেলাম, তখন সঙ্গত কারণে জামাতের যারা লোকজন তারা সবাই এলেন এবং তারা নিজেরাই তখন বললেন যে তাদের এখন 15 থেকে 20,000 ভোট গলাচিপা 10 মিনিটে আছে। এবং যে পরিমাণ জামাতের লোক আমার কাছে এলেন ওই সময়টিতে, আমি দেখলাম বিএনপির লোকের চাইতে জামাতের লোক কোনো অংশে কম নয়। তাদের উৎসাহ, উদ্দীপনা, ইনভেস্টমেন্ট, ডেডিকেশন, রাত্রি 1টা-1.5টার সময় তারা দল বেঁধে 100-150 চলে আসছেন। তো এত অল্প সময়ের মধ্যে বিশেষ করে 14 থেকে একেবারে 18 এই 4 বছরের মধ্যে এদের এত উন্নয়ন, আমি খুব অবাক হয়ে গেলাম। আর গত 4-5 দিন আগে আমার এলাকা থেকে একজন লোক টেলিফোন করে বলল যে ভাই কি বলবো, ওরে ভাই রে, আমার চারিদিকে শুধু জামাত আর জামাত, জামাত ছাড়া কোনো লোক নেই, বাড়ি বাড়ি শুধু জামাত আর জামাত। আর বাউফলের কথা তো বলাই যাচ্ছে না। বাউফলে ওখানে ডক্টর মাসুদ আছেন, ডক্টর মাসুদ তো বললো যে ওখানে তিনি চোখ বুজে হয়ে যাবেন, ওখানে বিএনপি আওয়ামী লীগ কোনো ব্যাপারই না, ওখানে শুধু জামাত আর জামাত। কিন্তু যে গলাচিপা 10 মিনিটে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নামগন্ধ ছিল না। বিএনপির যেখানে প্রায় 65,000 ভোট, সেখানে এখন জামাত এমন অবস্থা হয়ে গেছে, জামাতের কথা মতো প্রশাসন চলছে। ডিসি, এসপি, ওই জেলা আমির, আমার যে শালম সাহেবকে আমার প্রোটেকশন দিতে হয়েছিল, এখন যদি আমার গলাচিপা যেতে হয় ওই শালম সাহেবের প্রোটেকশনে আমার যেতে হবে। এই অবস্থা হয়ে গেছে। এখন আমি যেটা খুব সহজ সরল ভাবে আপনাদেরকে যে কথাটা বললাম, যে সত্যটা স্বীকার করলাম। আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কোনো নেতা বা ওই এলাকাতে বিএনপির যে প্রার্থী আছেন বা পটুয়াখালী সদরে বিএনপির যে প্রার্থী, তিনি অবশ্য বুঝতে পারছেন, তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আলতাফ সাহেব, সেই এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব, বিমান বাহিনী প্রধান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি, তার একটা বক্তব্য ভাইরাল হয়ে গেছে। তিনি বলছেন যে আমরা টেম্পো স্ট্যান্ড দখল করেছি, তারপরে বাস স্ট্যান্ড দখল করেছি, হুন্ডা স্ট্যান্ড দখল করেছি, চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, মানে এই সব কাজগুলো আমরা করেছি। আর তারা কোর্ট কাচারি, অফিস আদালত থেকে শুরু করে সব কিছু তারা দখল করে রেখেছে। ফলে কি হচ্ছে, কৌশলে তাদের কাছে আমরা শিশু হয়ে গেছি। ভোটের মাঠে আমরা যে গিয়ে ভোট চাইবো, মানে আলতাফ সাহেবের কথা, সেই মুখ আমাদের নাই। আর ভোটের মাঠে জামাতের একজন লোক যদি খালি, তাদের পক্ষে ভোট চাওয়ার দরকার নেই। তারপর কুমিল্লা হয়, সিলেট হয়, চিটাগং হয়, রাজশাহী হয়, বরিশাল হয়, সেখানে জামাত এবং চরমোনাই তারা যদি সম্মিলিতভাবে প্রার্থী দেয়, আপনি চিন্তা করেন যে 2014 সনে সাইদ খোকন যখন হলেন তখন তৃতীয় ভোট পেয়েছিলেন কিন্তু চরমোনাই পীর সাহেব, এবং তারা প্রায় 90,000 ভোট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা পেয়েছিলেন। তো জামাত যদি 2 লাখ ভোট থাকে এবং এটা এখন যদি বেড়ে 3 লাখ হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, চরমোনাইয়ের ভোট যদি 1.5 লাখ হয়, 4.5 লাখ ভোট এখানে। আর এই সময়টাতে মাশাআল্লাহ বিএনপি যে কর্মকাণ্ড করেছে, তাদের ভোট যদি লাখখানিক কমে যায়, জেনুইন ভোট হয় লাখখানিক কমে যায়, দেখেন তো কারা জিতে। উত্তরে চিন্তা করেন তাবিতাওয়াল, দক্ষিণে এশরাক। এখন এশরাক, তাবিতাওয়াল, তাদেরকে তো নতুন করে পরিচয় করায় দেওয়ার দরকার নেই, এভরিবডি নোস। কিন্তু জামাত এমন একজন প্রার্থী দিল, ধরুন তারা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দিল, বা বাইরে থেকে একজন লোককে যার খুব ইমেজ রয়েছে, খুব ভালো ইমেজ রয়েছে, পজিটিভ ইমেজ রয়েছে, তাকে এনে জামাতের প্রার্থী করা হলো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোত্থেকে এনে তারা নিয়োগ দিল, আমি কি টের পেয়েছি? তারা এই ক্যাবিনেট সচিব, এখন সবাই বলতেছেন তিনি জামাতের লোক, ক্যাবিনেট সচিবকে তারা যে নিয়োগ দিয়েছে, আমি কি একটা উপশব্দ করার সুযোগ পেয়েছি? পাইনি। এইভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখা গেল যে এমন একজন প্রার্থীকে দিল, এরশাকের পাশে তাকে দাঁড় করাইলেই মনে হবে যে না, এই লোকটা ভালো, এরশাকের চেয়ে ভালো, এরশাকের চেয়ে শিক্ষিত, এই লোকের দ্বারা সিটি কর্পোরেশনের উপকার হবে। তারপর তো জামাতের মজমা, জামাতের মিটিং টিটিং যা কিছু আছে, এগুলো যদি চলতে থাকে, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও 10 গুণ ভালো ফলাফল করবে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে তারা এই কাজগুলো না করিয়ে তারা জাতীয় নির্বাচনে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আবার যদি ইউনিয়ন নির্বাচন হয়, সেখানেও কিন্তু তারা একই অবস্থায় করবে। তো কাজে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সফলতা, ডাকসু নির্বাচনে যে ভূমিধস বিজয়, এটা এখানে থামবে না। এই গন্তব্য স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে বিরাট এবং ব্যাপক ভূমিকা রাখবে। এবং এখন এই বিজয়ের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দোদুল্যমান অবস্থায় ছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি আবার জামাতের প্রেমে মগ্ন হবেন। এনসিপি এবং জামাতের অন্যান্য যারা বন্ধুরা রয়েছেন, তারাও নতুন উদ্দীপনা ফিরে পাবেন। ফলে যেভাবে সহজে আশা করা হয়েছিল যে এই সমীকরণে এতগুলো ব্রুট মেজরিটি পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে, আমার কাছে মনে হচ্ছে এখানে বিএনপিকে আরো নতুন করে হিসাবপত্র শুরু করতে হবে।